वाराणसी तपोभूमि भारतेर श्रेष्ठ तीर्थ। गंगार तीरे मंदिरमय सुप्राचीन नगर जार सम्पर्के मार्क ट्वेन लिखेছেন ओल्डर देन सिविलाइजेशन। महत्व महत्व और तात्पर्येर विचारे वाराणसी सब तीर्थेर मध्य तीर्थराज्ञी हिसाबे परिचित। बांगाली अवश्य वाराणसी बोलते काशीके बोझे। एक समय এই কাশী ছিল বাঙালিদের সেকেন্ড হোম। দেবাদিদেব বিশ্বেশ্বরের বাসস্থান এই অবিমুক্ত কাশী। প্রতি ভারতীয় জন্মলগ্ন থেকে জানে এই প্রাচীন শহরের মাহাত্ম্য। কাশীতে মৃত্যু হলে আর জন্ম নিতে হয় না, আজও অটুট সেই বিশ্বাস। আমরা সবাই কাশীকে অন্নপূর্ণা বিশ্বেশ্বরের বাসস্থান বলেই জানি। সতীপীঠের আলোচনায় তাই মনে হতে পারে এই পীঠের দেবী অন্নপূর্ণা এবং ভৈরব বিশ্বেশ্বর, কিন্তু আসলে তা নয়। সতীপীঠের পীঠদেবী হলেন বিশালাক্ষী আর ভৈরব হলেন কাল। অবিমুক্ত কাশীতে বিশ্বনাথের মাহাত্ম্য বেশি। বারাণসী যে পীঠস্থান এই তথ্য অনেকেরই অজানা। তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে वाराणस्यां विशालक्ष्मी देवता काल भैरव मणिकर्णिति विख्याता कुललञ्च मम श्रुते। नारी शक्तिर जयध्वनि तोला भारते आगे लक्ष्मी परे नारायण। तेमन भावे प्रथमे शिवानी तारपरे शिव। साधारणत এই নিয়ম মেনে সতীপীঠ ঘুরে দেখি আমরা। এখানে কিন্তু ব্যতিক্রম, কারণ বারাণসী ঘুরে দেখতে হলে সবচেয়ে আগে যার অনুমতি লাগে তিনি হলেন কাল ভৈরব। বিশ্বনাথ মন্দির থেকে মাইল খানেক উত্তরে প্রতিষ্ঠিত আছে কাল ভৈরব মন্দির। কাল ভৈরবই হলেন কাশী ক্ষেত্রের দ্বারপাল। কালো রঙের কুকুর তার বাহন। বারাণসীতে কাল ভৈরব কিভাবে এলেন পুরাণে সেই কাহিনীর উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মার তপবলে সৃষ্টি হন শতরূপা নামে এক অতি সুন্দরী রমণী। রূপের ছটায় সৃষ্টিকর্তা নিজেই আকৃষ্ট হয়ে পড়েন সৃষ্টির প্রতি। শতরূপা কোথায় যায় কি করে সব সময় নজরদারি চালাতে থাকে ব্রহ্মার পঞ্চম মস্তক। ব্রহ্মার জ্বালায় অতিষ্ঠ শতরূপা শিবের দ্বারস্থ হন। প্রজাপতির আচরণে ক্ষুব্ধ মহাদেবের ললাট থেকে রুদ্র তেজ উৎপন্ন হয়। তার থেকে সৃষ্টি হন কাল ভৈরব। শতরূপার দিকে ধাবিত হওয়ার কারণে কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম শির কেটে ফেলেন। ব্রহ্ম হত্যার পাপে কাল ভৈরবের হাতেই আটকে থেকে যায় ব্রহ্মার ছিন্ন শির। বহু জায়গা ঘুরে শেষ পর্যন্ত মুক্তি মেলে কাশীর কপাল মোচনে। কাল ভৈরবকে কাশীর কোতোয়াল নিযুক্ত করেন স্বয়ং মহাদেব। বারাণসী কেন সতীপীঠ তা নিয়ে নানা মুনির নানা মত। পীঠ নির্ণয় তন্ত্র থেকে শিবচরিত, তন্ত্র চূড়ামণি থেকে চণ্ডীমঙ্গল, এক এক জায়গায় এক এক রকম আখ্যান, যা থেকে বারাণসীর সতীপীঠ কানেকশন বের করা জিএসটি বুঝে ওঠার মতোই কঠিন। সতীপীঠ বারাণসীর মাহাত্ম্য খুঁজে দেখতে হলে প্রথমেই যেতে হবে মণিকর্ণিকা ঘাটে, কারণ মণিকর্ণিকার মহাশ্মশান ঘিরেই যুগ যুগ ধরে আবর্তিত হচ্ছে বারাণসীর সতী কথা।
যেহেতু দেবীর দেহাংশ না পড়ে কুণ্ডল পড়েছিল, তাই শিবচরিতের মতে বারাণসী হলো উপপীঠ। আবার পীঠ নির্ণয় তন্ত্র বলছে অন্য কথা। সেখানে বারাণসীকে মহাপীঠ বলে দাবি করা হয়েছে। দেবী হলেন মণিকর্ণী বা বিশালাক্ষী। পুরাণবিদদের একাংশের দাবি, শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিষ্ণু চক্রে খণ্ডিত দেবীর ডান কানের কুণ্ডল এখানে পড়ে। কাশীতেই রয়েছে দেবী বিশালাক্ষীর মন্দির। একাংশের বিশ্বাস এখানেই পড়েছিল সেই কুণ্ডল। অনেক আশা নিয়ে যারা বিশ্বনাথ দর্শনে আসেন, তারা বিশালাক্ষী দেবীর মন্দিরে যান। সারা বছর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। মুকুন্দরামে চণ্ডীমঙ্গলে বলা হয়েছে, কাশীতে দেবীর বক্ষস্থল পড়েছিল। বারাণসী ক্ষেত্রে দেবী বিশালাক্ষী জাগ্রতা। তিনি গঙ্গার তীরে এক বিশাল তীর্থ তৈরি করেছেন। স্কন্দ পুরাণে এভাবেই অগস্ত্য মুনির কাছে দেবী মাহাত্ম্য বর্ণনা করেছেন দেব সেনাপতি কার্তিক। রানী রাসমণির জামাই মথুরবাবুর সঙ্গে কাশী গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। গঙ্গায় নৌকো ভ্রমণের ব্যবস্থা করেছিলেন মথুরবাবু। মণিকর্ণিকার পাশেই বারাণসীর প্রধান চিতাভূমি। নৌকো যখন মণিকর্ণিকা ঘাটের সামনে, তখন ঠাকুরের ভাবান্তর হয়, তিনি সমাধিস্থ হন। পরবর্তীকালে ঠাকুর তার শিষ্য ভক্তদের কাছে এই স্থানের অনুভূতির কথা বলেছেন। দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করিতেছেন। সর্বশক্তিময়ী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পাশে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। সতীপীঠ মণিকর্ণিকায় শ্রীরামকৃষ্ণের এই দর্শন তীর্থের মাহাত্ম্যকে আরো সুপ্রতিষ্ঠিত করে। আমরা মন্দির দেখি, বিগ্রহ দেখি, এগিয়ে চলি এক মন্দির থেকে আর এক মন্দিরে। আমাদের গতায়তে অন্তর্দীপন এই পর্যন্তই। আলাদাভাবে দেখতে শিখিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলে গিয়েছেন, শিল্পের স্পর্শে যেসব পাথর প্রাণবান, তাদের পুরোপুরি বুঝতে গেলে শুধু ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক দিয়ে দেখলে চলবে না। শিল্পকার্য হিসেবে সেগুলো কি সংবাদ দিচ্ছে সেটাও জানা দরকার। উন্মত্ত বিধর্মীর আক্রমণে বারবার ধ্বংস হয়েছে বিশ্বনাথ মন্দির। সেকেন্দার আলী লোদি থেকে অরঙ্গজেব কি নেই সেই তালিকায়, কিন্তু নিশ্চিহ্ন করা যায়নি বিশ্বনাথের মাহাত্ম্য। তপভূমি ভারতের প্রতিটি তীর্থই নিজ গুণে সুন্দর, কিন্তু বারাণসীর মতো এত ধারাবাহিক সৌন্দর্য অন্য কোথাও নেই। বিদেশ থেকে আসা বহু নামী পর্যটক লিখে গিয়েছেন এ কথা। মার্গ সঙ্গীতের নক্ষত্র ও শক্তির জাগ্রত অধিষ্ঠান এই কাশী। যুগ যুগ ধরে সাধকদের তপস্যায় জাগ্রত হয়েছে এই স্থান।
কেবল সতীপীঠ নয়, সংস্কৃতি ও বিদ্যার পীঠস্থান। দীর্ঘ সময় ধরে এখানে সঞ্চিত হয়েছে শুভ ভাব, চারিদিকে তৈরি হয়েছে এক ভাব ঘন রূপ। কাশী আজও কাশী, শিব ও শক্তির জাগ্রত স্বর্ণময় গৃহ কাশী।